আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় তারেক রহমানের ফিরতে বাধা কোথায়। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা ৬ আসনের জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সায়ন্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে বিএনপির সংবাদ সম্মেলন দেখেছি, সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। অবস্থা আগের মতনই অপরিবর্তিত রয়েছে বলা হয়েছে, এবং যখনই তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হবে তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে তখনই সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। একটি বিষয়ে গতকালকে থেকে আলোচনায় চলছে, যেটি হচ্ছে যে তারেক রহমান কেন ফিরছেন না। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন যে তার নিয়ন্ত্রণাধীন নেই বিষয়টি। এরপর থেকেই আমাদেরকেও প্রশ্ন করছে, নিশ্চয়ই আপনারাও সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে আসলে নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, এই সিদ্ধান্ত তিনি কেন নিতে পারছেন না এই রকম একটি সিচুয়েশনের মধ্যে। শান্ত ভাই, আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আলোচনার শুরুতেই আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি। কারণ এই বাংলাদেশের এই ক্রান্তিকালে তিনি বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক, গণতন্ত্রের অভিভাবক। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যখন মতভিন্নতা একটু তীব্র হয়, তখন একটা আশার আলো ওই জায়গায় থাকে যে ম্যাডামের কাছে গেলে তিনি একটা সমাধান সবার দেবেন, এবং তিনি সবাইকে অভিভাবক হিসেবে অনেকেই তাকে মানেন বলে তার কথা অনেকে রাখবেন। সেই বিবেচনায় এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে মাঝে মাঝে যে বিভেদ মাথাচাড়া দিয়ে ওঠে, সেখানে একটা আশার জায়গা জাগিয়ে রাখে ম্যাডাম খালেদা জিয়ার উপস্থিতি। সেই বিবেচনায় তিনি অত্যন্ত অসুস্থ, এবং আল্লাহ তাকে যদি রক্ষা করেন তিনি যেন অভিভাবক হিসেবে এই জাতির সামনে, এই দেশের সামনে এই রাজনীতিকে ঠিক পথে নেবার জন্য ভূমিকা রাখতে পারেন, সেই দোয়াটা করি। এইবার আসছি আপনার যে প্রশ্ন, যে ম্যাডাম খালেদা জিয়ার ছেলে পুত্র, তিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, লন্ডনে অবস্থান করছেন দীর্ঘদিন থেকে, 111 সরকারের সময় থেকে তিনি ওখানে আছেন। তার মায়ের এই অসুস্থতায় তিনি আসতে পারছেন না, এবং সেটাকে কেন্দ্র করে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন, যেটা ব্যাপকভাবে সংবাদ মাধ্যমে আলোচিত হয়েছে, এবং অনেক এমন কোনো সংবাদ মাধ্যম নাই যারা ফটো কাট করেনি। তো এই কথাটা সবাই জানেন, তবু আমি শুধু ওই ওইটুকু পড়ে শোনাই যে তিনি বলছেন, কোট আনকোট, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রিত নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। এটার মধ্যে একটা লাইন আমি আবারও পড়ি, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত। যেখানে যিনি স্টেটমেন্টটা করেছেন, যিনি আলোচনার কেন্দ্রে, যার মা মৃত্যুশয্যায়, সেই মায়ের প্রতি ভালোবাসা এবং তাদের যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার সম্পর্ক, সেই সময়ে এক জায়গায় আসার ক্ষেত্রে কতটা বাধা বা কতটা সমস্যার সম্মুখীন হলে, যেটা বলেন যে এই বিষয়টা স্পর্শকাতর এবং এটা বর্ণনা করাও সমীচীন মনে করেননি, তাহলে তিনি যেটা বলতে পারেননি, তিনি যেটা স্পর্শকাতর বিবেচনা করছেন, এবং তিনি যার বর্ণনা দিতে অক্ষম বলে নিজেই বলছেন, সেই বিষয়ে আমরা যদি প্রেডিকশন করতে যাই, আমরা যদি অনুমান করতে চাই, সেটা বাহুল্য হবে, সেটা ভুল হতে পারে, এবং একটা স্পর্শকাতর বিষয়কে সামনে এনে আরও সেটাকে ক্ষতিকর প্রবণতা বাড়িয়ে দেওয়া হতে পারে। সেই কারণে আমার মনে হয় তিনি যে কথা বলছেন এটা এখানেই সীমাবদ্ধ আপাতত রাখা ভালো, এটা আমার মত। কেন?
বেগম খালেদা জিয়ার প্রতি তারেক রহমানের ভালোবাসার ঘাটতি কখনো কারো মনে হয়েছে? মায়ের প্রতি তার যে ভালোবাসা সেই প্রশ্ন মনে হয়েছে? কিন্তু মনে হয় নেই, না। আর নাই। লন্ডন যখন গেছেন, যখন তিনি অসুস্থ আগেরবার কথা বলেছেন, সমস্ত ক্ষেত্রে এই মা ছেলের যে কেমিস্ট্রি সেটা নিয়ে তো কোনো প্রশ্ন কখনো উঠেনি। তার মানে হচ্ছে তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসেন, এই সময় পাশে থাকতে চান। ছেলের প্রতিও মায়ের স্নেহ কখনো আমরা ঘাটতি দেখিনি। তার মানে হচ্ছে এই এত কিছুর পরেও যে সন্তান মায়ের কাছে আসতে পারছেন না, তার ভেতরে কতটা কষ্ট তিনি লালন করছেন এবং কেন পারছেন না তার কিছুটা ধারণা আমাদের দিয়েছেন। এমন কোনো বিষয় আছে যে কারণে তিনি এইখানে একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও এই মুহূর্তে রাখছেন না। ফলে এটা নিয়ে অনুমান নির্ভর আলোচনা করে এরকম একটা মানবিক স্পর্শকাতর সময়কে আমরা যেন আরও তাদের জন্য কষ্টের যোগান না দিই। জি, শান্ত ভাই, আপনার বক্তব্য স্পষ্ট। আমরাও এই বিষয় নিয়ে আসলে আর প্রশ্ন করতে চাই না। সংবাদ মাধ্যম কথা বলছেন, তারা বিভিন্ন বিশ্লেষণমূলক লেখা দিচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও সেই খবরগুলো আছে যে কেন কি কারণে হচ্ছে না। একসময় আওয়ামী লীগ বলা হতো যে আওয়ামী লীগের সরকার আমলে মিথ্যা মামলা ছিল, সেই কারণে একটি বাধার বিষয় ছিল, এবং তারপরে 15 মাস পার হয়ে গেছে, এখন সেই বিষয়গুলি থাকার কথা নয়। আমি আপনার কাছে আসবো পরে। আমি এ পর্যায়ে ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই। খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে একটা শূন্যতা বা অভিভাবকত্বর কথাটা বলছিলেন শান্ত ভাই, সেই জায়গাটি আপনি আসলে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ এবং জামায়াতের পক্ষ থেকে শান্ত ভাইকেও আমি ধন্যবাদ জানাই। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আমার আলোচনার শুরুতেই আমি ম্যাডাম জিয়ার সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দেন এবং নেক হায়াত দান করেন। শান্ত ভাই যথার্থই বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র আপোষহীন নেত্রী হিসেবে যিনি বাংলাদেশের পক্ষে লড়াই করেছেন, বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোকে নিয়ে, এরকম একটা জায়গায় উনি আছেন বাংলাদেশে যে সব রাজনৈতিক দল ওনাকে সেই গার্জিয়ানশিপটা দেয় এবং ওনার প্রতি সেই ভালোবাসা শ্রদ্ধা সব রাজনৈতিক দলগুলো আছে। আপনি দেখেছেন যে সবাই কিন্তু ওনার সুস্থতা চেয়েছেন, ওনার পাশে গিয়েছেন এবং এক পর্যায়ে যখন বলা হয়েছে দলের পক্ষ থেকে যে এখানে ভিড় না করার জন্য, এই জন্য আমাদের পক্ষ থেকে ওইভাবে যাওয়া হয়নি, কিন্তু নিবিড়ভাবে তার খোঁজখবর এবং দোয়া কামনা এগুলো কিন্তু চলছে। আসলে আমি নিজেও ওনার প্রতি অনেক বেশি রেসপেক্টেশন আমার। আমি ছাত্র রাজনীতির সময় থেকে ওনাকে কাছ থেকে দেখেছি, যখন 4 দলীয় জোটের রাজনীতি ছিল এবং বিশেষ করে ছাত্রৈক্যর কর্মকাণ্ড ছিল, তখন আমরা দেখেছি ওনাকে। ওনার এই চরিত্রটা আমার কাছে খুবই প্রশংসার দাবি রাখে। উনি খুব বেশি শোনেন, খুব কম বলেন। এরকম রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম। আমরা বলতে ভালোবাসি কিন্তু শুনতে কম চাই। তো এবং উনি যা বলেন অত্যন্ত প্রজ্ঞার সাথে বলেন। বাংলাদেশে একমাত্র নেত্রী যিনি মানে ইন্ডিয়ার প্রেসিডেন্ট যার সাথে একটা ওনার মিটিং ছিল, হরতালের কারণে তিনি সেই মিটিংটা ক্যান্সেল করেছিলেন। এটা কিন্তু মানে বিরাট ব্যাপার। মানে আপনার দেশপ্রেম, গণতন্ত্র এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে বার্তা তিনি দিতে পারেন, এই জন্য আমরা তাকে স্মরণ করছি এবং তার সুস্থতা কামনা করছি। এর পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন যে ওনার তারেক রহমান উনি ফিরবেন কিনা, ফেরা উচিত কিনা, তো উনি নিজেই তো ওনার স্টেটমেন্টে উনি বলে দিয়েছেন ওনারও মনে চাই, অবশ্যই প্রত্যেকটা সন্তানের মনে চাই। তবে কিছু বিষয় রাজনৈতিক অঙ্গনে এবং মিডিয়ার সামনে খুব ধোঁয়াশা আকারে আছে। যেরকম অন্তর্বর্তী সরকারের প্রেস যিনি দেখেন, উনি প্রেস সেক্রেটারি, কিন্তু উনি ক্লিয়ারলি বলেছেন যে ওনার আসতে কোনো বাধা নেই। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে তিনি ফিরতে চাইলে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে। তাকে অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার যাবতীয় সাপোর্ট ওনাকে দিতে চাচ্ছেন। মামলার কথা বলা হয়েছে, মামলাগুলো শেষ হয়েছে বলে যতটুকু আমরা গণমাধ্যম থেকে দেখেছি।
এখন অনেকগুলো প্রশ্ন সাধারণ জনগণের ভিতরে আছে। তার ভিতরে রয়েছে যে যারা এই দীর্ঘ সময় লড়াই সংগ্রামে নেতৃত্ব দিতে যেখানে অনেক নেতাদের ব্যর্থতা রয়েছে, এগুলো তারেক রহমান যেভাবে নিয়েছেন বা উনি জানতেন, উনি যদি রিসেন্টলি ফিরে আসেন তাহলে তাদের ভাগ্য কি হবে। সিনিয়র নেতাদের প্রতি ইঙ্গিত করে অনেক মানুষ যে তারা একজাক্টলি চাচ্ছে কিনা, এটা একটা ব্যাপার রয়েছে। আর আমরা ইতিপূর্বেও দেখেছি যে উনি উমরা পালন করে শীঘ্রই দেশে ফিরে আসবেন, এরকম একটা প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। ওনার সব ধরনের প্রস্তুতি আছে, অফিস, বাড়ি, গাড়ি, হ্যাঁ, নিরাপত্তা ইস্যু সবগুলোই এসেছে। কিন্তু অজানা যে কারণটা, আমি মনে করি যে একটা আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন, বাংলাদেশ নামক রাষ্ট্রকে যারা নেতৃত্ব দেওয়ার চিন্তা করবেন, রাজনীতিতে চ্যালেঞ্জ রিস্ক দুইটাই নিতে হবে। না হলে মানে রাইট টাইমে যদি রাইট চ্যালেঞ্জটা আমরা না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজনীতির তে জনগণ যেভাবে আমাদেরকে দেখতে চায় সেই জায়গা থেকে আমরা ছিটকে যাব। আমার কাছে এটাই মনে হচ্ছে। দেখেন 5ই আগস্টের যে রাজনীতিটা ছিল, 5ই আগস্ট গণ অভ্যুত্থান, যেখানে 4 আগস্ট এখানে ঘোষণা করা হয়েছিল যে না, আমরা 6 তারিখে আমরা ঢাকা মার্চ করব, কিন্তু রাত্রেই বলে দেওয়া হলো যে না, এটা আগামীকাল 5 তারিখেই হবে। এই যে 5 তারিখে মার্চ করে আসার জন্য যে জনগণকে বলে দেওয়া হলো, রাইট টাইমে রাইট কাজটা হওয়ার কারণে কিন্তু কি হয়েছে, গণ অভ্যুত্থানটা সাকসেস হয়েছে। না হলে সরকার এবং তার বাহিনী অন্যভাবে ম্যানিপুলেট করে এই অভ্যুত্থানটাকে নস্যাৎ করে দিতে পারত। তাহলে আমাদেরকে বুঝতে হবে, দিন যত যাচ্ছে তত দেশি বিদেশি যারা এজেন্সি আছে, যারা স্টেক হোল্ডার আছে, যারা চান না যে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের শক্তি, ইসলাম জাতীয়তাবাদী শক্তির উত্থান হোক এবং তারা মিলেমিশে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখুক, যারা চান না, যারা বিদেশে বসে এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের তো না চাওয়া থাকতে পারে, তাদের ষড়যন্ত্র থাকতে পারে। সেইটাতে যদি আমরা মানে তারা কি এত শক্তিশালী তারা অন্য কোনো দেশকে প্রভাবিত করবে? তারা শক্তিশালী যদি না হবে, তারা উইদাউট পেপার, উইদাউট ডকুমেন্টস তারা একটা রাষ্ট্রে শত শত নেতা অবস্থান করতেছেন, সেই রাষ্ট্র কাউকে ফেরত দিচ্ছে না। যদিও গণমাধ্যমে এসেছে যে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী কামাল সাহেবকে এদেশে প্রত্যর্পণের মাধ্যম দিয়ে একটা সূচনা করবে। আমরা যেটা দেখলাম যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব যখন গিয়েছেন, তারপরে এরকম একটা খবর কিন্তু বেরিয়েছে। তো এটার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে বাংলাদেশকে শোষণের যে মানে জায়গাটা আছে, সেই জায়গায় যদি আমরা দেখি, তাহলে ইসলাম জাতীয়তাবাদী শক্তির অনৈক্য যদি করতে পারে এবং বিভেদ তৈরি করতে পারে এখানে, তাহলে কি হবে, একটা ফ্যাসিবাদের আবার উত্থান হওয়া বা ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। এই জায়গায় আমি মনে করি যে সময় মতো সিদ্ধান্ত না নিতে পারলে অনেক প্রাসঙ্গিক জিনিসও অপ্রাসঙ্গিক হয়ে যায়। আমি আশা করি যে মনে হয় তাদের দল আমার চেয়ে ভালো বোঝেন। আমি আমার ব্যক্তিগত বা জনগণের ভিতর থেকে জনগণের যতটুকু কথা শুনতে পারি সেটাই আমি উপস্থাপন করেছি। এটা আমাদের দলীয় স্ট্যান্ডও না এবং দলীয় বক্তব্যও না। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রপন্থী সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনগুলোতে যদি আমরা লড়াই করতে না পারি, তাহলে এদেশে আবার ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আমি আবারও আসবো, আমি এ পর্যায়ে আবার শান্ত ভাইয়ের কাছে আসতে চাই। নির্বাচন সামনেই, ফেব্রুয়ারিতে প্রথমার্ধেই নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে তারেক রহমানের এই ফেরা নিয়ে কোনো একটি অনিশ্চয়তার কি নির্বাচনে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে কি? না, সেটার সম্ভাবনা একদমই নাই। এখনকার যে ইস্যুটা সেটা একান্তই ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমানের দেশে আলোচনাটা বেশি বেড়েছে, যে তিনি এই সময় মায়ের শয্যাপার্শ্বে থাকতে পারছেন না। সেক্ষেত্রে নির্বাচনের সময় তিনি পারবেন কিনা সেই প্রশ্নটা আরো জোরালো হচ্ছে। নির্বাচনের সময় যদি তারেক রহমান কোনো কারণে মনে করেন যে তার আশার মতো ওইরকম নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়নি, তাহলেও নির্বাচনে বিএনপির কোনো দ্বিমত, অমত, অনীহা বা বাধা থাকবে না। কারণ বিএনপি
আজকে তো ১.৫ বছর পরে এটা আলোচনা হচ্ছে। বিএনপি তো ৫ই আগস্ট ওই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের ৩ দিনের মাথায় নির্বাচন চেয়েছে, ৩ মাসের মধ্যে তখন নির্বাচন চেয়েছে। তারপর থেকে এমন কোনো দিন মাস নেই যখন বিএনপি নির্বাচন চায়নি। তারপরে তারা ডিসেম্বরের মধ্যে চেয়েছে। তারপরে যখন সরকার একটা যৌক্তিক সময় হিসেবে মনে করলো যে ঠিক আছে আরেকটু সময় হলে তাদের গুছিয়ে নিতে সুবিধা হয়, কিছু কিছু দল জুনে বা এই টাইমে চায়, আবার বিএনপি এবং তাদের সমমনা অনেকে ডিসেম্বরে চায়, কেউ কেউ আরও আগে চায়। তো মাঝামাঝি একটা সময় রোজার আগে ফেব্রুয়ারিতে হলে মন্দ হয় না, বিএনপি সেটা মেনে নিয়েছে। তার মানে বিএনপি এই ফ্যাসিবাদের পতনের পর থেকে সব সময় নির্বাচনের পক্ষে নির্বাচন চেয়েছে। যদি বিন্দুমাত্র এরকম কোনো সন্দেহ নিজেদের মধ্যে থাকতো বা মনে করতো যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি না হলে নির্বাচন বিএনপি করবে না বা হতে দেবে না, তাহলে তার বিন্দুমাত্র আলামত হলো পাওয়া যেত। বিএনপি চায় যে দেশ গণতন্ত্র উত্তরণ ঘটুক। দেশের গণতন্ত্র উত্তরণ ঘটবার একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া। এছাড়া দেশ গণতন্ত্র উত্তরণ হতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচনবিহীন চলে না। সেই কারণে নির্বাচন হবে, বিএনপি নির্বাচনের পক্ষে। ইতিমধ্যে তারা প্রার্থিতাও ঘোষণা করে দিয়েছে। আমি যেটি বলতে যাচ্ছিলাম, আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনের যে মানে ক্যারেক্টার, মানে দেশের মানুষের কাছে তাদের যে ভালোবাসার জায়গাটা বা গ্রহণযোগ্য জায়গাটা, মানে তারা থাকলে একরকম আর তারা না থাকলে বিষয়টি আর এক রকম, সেই জায়গাটাই একটি প্রভাব পড়বে কিনা আমি আমার পর্যবেক্ষণ এবং ধারণার কথাটা বলি। সেটা হলো আমার ধারণা কিছু অনিশ্চয়তা, কিছু স্পর্শকাতরতা, কিছু ঝুঁকি থাকবার পরেও নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন। দেশে এসে তখন তফসিল ঘোষণা হলে দেশের পরিস্থিতি পাল্টে যায় অনেকখানি, নির্বাচনমুখী হয়, নির্বাচন কমিশনের দায়িত্ব বর্তায় তাদের উপর অনেক কিছু। এবং সেই অবস্থায় কারো যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকেও সেটা বাস্তবায়ন করা খুব সহজ হয় না। আপনি বলছেন যে তফসিল ঘোষণা করলে তিনি আসবেন, তাহলে সেই প্রশ্নটি আবার আসতে হয়, তাহলে এখন কেন তিনি আসতে পারছেন না? এই সময়ের মধ্যে কি আসলে তার আমি তার উত্তর আগেই দিয়েছি আপনি প্রশ্ন করার আগে, যে তফসিল ঘোষণা করার পরে রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি অনেকটা পাল্টে যায়, নির্বাচন কমিশন অ্যাক্টিভ হয়, রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ হয়, সরকার নির্বাচনমুখী হয়ে যায়, বাহিনীগুলো বিভিন্নভাবে জনগণ সবার দৃষ্টি নির্বাচনের দিকে থাকে। সেই অবস্থায় কারো অন্য কোনো চিন্তা থাকলেও কৌশলগত কারণে সেই দিকে মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। সেটি নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ অবস্থার উপরে। আপনি যেটি বলছেন, মান্নান ভাই বলছিলেন যে বাইরের কোনো শক্তি আছে কিনা, কিন্তু আপনার কথা আমরা বলছি যে আমার মনে হয় না বাইরের কোনো শক্তির প্রত্যক্ষ কোনো কারণ থাকার কারণে তারেক রহমান বা কোনো নেতা বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিতে পারেন। তবে বাইরের কোনো শক্তির সঙ্গে আভ্যন্তরীণ কোনো শক্তির যদি যোগ সাজস থাকে এবং সেই ক্ষেত্রে কোনো স্পর্শকাতর কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা ঝুঁকি বাড়াতে পারে, সেটা কোনো নেতা তার ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে বা সামষ্টিক সিদ্ধান্ত নিতেই পারেন। সেই ঝুঁকিটাই মিনিমাইজ হয়ে যাবে যখন আপনি দেখবেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে। এখনও এদেশের মানুষ পথে ঘাটে সব জায়গায় কেন জিজ্ঞেস করে, ভাই নির্বাচন হবে তো, ভাই নির্বাচন আসলেই হবে, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে, এই প্রশ্নটা আছে কেন? এই প্রশ্নটাই একটা বড় অনিশ্চয়তা, এবং সেই অনিশ্চয়তার সঙ্গে একই সূত্রে গাঁথা থাকতে পারে অনেক নিরাপত্তার প্রশ্ন। নির্বাচন না হওয়ার জন্য, না করার জন্য তফসিল ঘোষণার আগে কোনো পরিস্থিতি তৈরি করা যতটা সহায়ক হয়, তফসিল ঘোষণার পরে সেটা অতটা সহায়ক পরিবেশ থাকে না। তফসিল ঘোষণা হওয়া মানে হচ্ছে আপনি নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, তখন পরিস্থিতি একরকম, সিদ্ধান্ত একরকম, পথ চলা একরকম। তফসিলটা ঘোষণা হোক না, তফসিল ঘোষণার আগে পর্যন্ত এখনও তো মানুষ অনেকে বলছে যে এই সরকারের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের মোটিভ, তাদের গতি সব কিছু দেখে
মানুষের মধ্যে ওই প্রশ্নগুলো বেশি আসছে যে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন যে নড়াচড়া, এখন যে গতি, যেই রকম মাঠে ঘাটে সব জায়গায় সরকারের নির্বাচনমুখী যে তৎপরতা, যেরকম অন্যান্য সময় আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময় দেখেছি, সেটা কি আপনার চোখে পড়ছে? পড়ছে না, অনেকের পড়ছে না বলেই সন্দেহ হচ্ছে। পড়ছে না বলেই কারো মনে এই সন্দেহ হতে পারে যে তফসিল ঘোষণার আগে তাদের হাতে এমন কোনো মৌকা দেওয়া উচিত হবে না যে তারা অনেক কিছু গ্রিপের মধ্যে নিয়ে গিয়ে নির্বাচনকে বানচাল করে দেশকে আবার নতুন ষড়যন্ত্রের দিকে কোনো গোষ্ঠী নিতে পারে। এই সরকারের ভেতরে এক একজনের তো এক এক মোটিভ, কার কি মোটিভ আছে আমরা জানি না, তবে এটুকু বুঝি যে এক মোটিভে সরকার আগাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক একজনের এক এক মোটিভ দেখছি আমরা নতুন করে। আমরা এটা দেখছি না যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন যেই বাংলাদেশ চাওয়া ছিল সকল শক্তির, গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তির, সেই চাওয়াটায় কেমন যেন একটা ডিসহারমোনি চলে আসছে, বেসুরও লাগছে। ফলে এই সুরটা অনেকখানি আবার ফেরত আসবে নির্বাচনের তফসিল ঘোষণা হলে, তখন আরেকটু স্পষ্ট হবে। আমি বলছি না তখনই সব ঘটে যাবে, তবে অনিশ্চয়তাটা কিছুটা কাটবে। অনেক প্রশ্ন এখন যেগুলোর উত্তর আপনার আমার কাছে নাই, তার উত্তরটাও খোঁজা আমাদের জন্য আরও সহজ হবে। জি, আপনার কাছে আবারও আসবে। এই পর্যায়ে আমি ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই। সায়ন্ত ভাই বলছিলেন যে কোনো গোষ্ঠীর নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র যদি করে সেক্ষেত্রে একটি অনিশ্চয়তা দেখা দিতে পারে। আপনি কি মনে করেন আসলে যে অনিশ্চয়তার কথা সবাই বলছে যে হবে? তো না, আমার কাছে মনে হয় যে নির্বাচন যথাসময়ে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মোটা দাগে তিনটা বড় কমিটমেন্ট ছিল। একটা হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের পথে জুলাই ঘোষণা, জুলাই সনদ এবং অধ্যাদেশ যেভাবেই বলেন না কেন, একটা ঐক্যমত হয়ে হা না ভোট হওয়ার ব্যাপারে একটা জায়গায় বাংলাদেশের জনগণ পৌঁছেছে। গণভোট নির্বাচনের দিনে হবে, এভাবে করে একটা জায়গা, যদিও আমরা এখনও বলছি যে এটা আগে হলেই দেশের জন্য বেটার, এই জায়গাটা মোটামুটি সংস্কারের পথে আমরা কাঙ্ক্ষিত মানে না হলেও কিছুটা হলেও আমরা এগিয়েছি। দ্বিতীয় যে বিচারের একটা রায় হয়েছে, আরও অনেকগুলো বিচার চলমান আছে। এটার দ্বারা যে কমিটমেন্টটা ছিল যে একটা বিচার কার্যকে দৃশ্যমান করা, সেই দৃশ্যমান বিচারটা আমাদের সমস্ত জাতির কাছে স্পষ্ট হয়েছে। নির্বাচন কমিশন, আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহের শেষে এরকম একটা টাইমে ওনারা দ্বিতীয় সপ্তাহের কথা বলেছেন। দ্বিতীয় সপ্তাহে নির্বাচন ডিক্লেয়ার করবেন, তফসিল ঘোষণা করবেন। তাহলে দ্বিতীয় সপ্তাহে যদি তফসিল ঘোষণা হয়ে যায়, তাহলে আমরা দেখছি যে বিএনপি জনাব তারেক রহমানকে কয়েকটা আসনে প্রার্থীও করেছেন। ভোট তো গণভোট তো একই দিনই, হ্যাঁ একই দিনই হচ্ছে এখনো পর্যন্ত। বাট আমরা যেটা দাবি করেছি, চেয়েছি, আমরা এখনো পর্যন্ত সেটা বলছি এই কারণেই যে দেখেন, গণভোট নিয়ে গভর্নমেন্টের কোনো প্রচারণা নেই, এবং যে জনসচেতনতা, মানুষকে বোঝানো, সেটার জন্য অবশ্য দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালকে আমরা জেনেছি যে সংস্কৃতি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের মধ্যে প্রচারণা যাতে বেশি বেশি করে হয়, এবং একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট। এটা চ্যালেঞ্জিং, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, এবং আমরা এটা বলতেই থাকবো। কারণ আমরা যেটা ন্যায়ানুগ মনে করি সেটা আমাদের বলতে হবে, কিন্তু জাতীয় স্বার্থে কোনোটার বিষয়ে আমাদের পছন্দ না হলেও তো মানতে হবে। কারণ সে জায়গায় তো আমাদেরকে একটা জায়গায় যেহেতু ঐক্যমত হতে হবে, সেটা স্যাক্রিফাইস বা আপনি আরেকজনের মতকে প্রাধান্য দেয়া বা মেনে নেওয়া, এই জায়গা তো আমাদের সবাইকে থাকতে হবে। দেখেন, আমি যেটা বলছি যে সেখানে তারেক রহমান সাহেব, উনি তো প্রার্থী আছেন, ওনাকেও তো নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, উনি করবেন। তো যে জায়গাটা এখানে এসে এখন দাঁড়িয়েছে, ম্যাডাম জিয়া যদি অসুস্থ এভাবে না হয়ে পড়তেন, উনি অসুস্থ ছিলেন, ঘরে ছিলেন একরকম, কিন্তু উনি ক্রিটিক্যাল অবস্থায় চলে গিয়েছেন। এই জায়গা থেকে একটা প্রশ্ন এসেছে যে তাহলে যিনি নির্বাচনের তফসিল ঘোষণা হলে আসবেন, তিনি মায়ের এই মুহূর্তে কেন পাশে থাকবেন না? এই জায়গাটা জনগণের কাছে একটা প্রশ্ন আছে। আমি তো মনে করি হায়াত, মৌত এবং অন্য সব কিছুর মালিকানা তো আল্লাহর হাতে।
আমরা এতদিন বেঁচে আছি এটাও মানে অনেকটাই মেরাকল। আমাদের ক্রস ফায়ার বলেন, আমাদেরকে পারলে মেরে ফেলবে, বৃষ্টির মতো গুলি হয়েছে, তার ভিতর দিয়েই আমরা শুক্রবারের ভূমিকম্পটাই সবকিছু শেষ হয়ে যেতে পারত। ভূমিকম্প আমরাও শেষ হয়ে যেতে পারতাম। অর্থাৎ আমি চাইলে কিন্তু 100% জীবন মরণের নিরাপত্তা কেউ ইনশিওর করতে পারে না, ডাক্তারেরও মৃত্যু হয়, ঠিক আছে। কার কিভাবে এটা আছে এটা আমরা জানি না। তবে আমাদের দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এবং দেশের যারা নেতৃত্ব দিবেন তাদের বিরুদ্ধে যদি বড় ধরনের কোনো ষড়যন্ত্র কোনো মহল থেকে থাকে, জাতির সামনে সেটা যদি দল হিসেবে বিএনপি তুলে ধরতে পারে, তাহলে জাতি বরঞ্চ বিএনপির প্রতি সেই সিম্প্যাথি তৈরি হবে এবং জাতি তাদের পক্ষ অবলম্বন করবে। তখন এই যে জনগণের যে শক্তি, এই শক্তি কিন্তু তারা পাবে। কিন্তু জনগণ তো আপনি, আমি, সায়ন্ত ভাই কেউই বলতে পারতেছি না তিনজনে এখানে যে কি হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে ইন্টারনালি কেউ জানে না যে হ্যাঁ ভাই বিষয়টা, অনেক সময় যে মিডিয়াতে বলতে পারা যায় না, কিন্তু আমরা ভিতরে ভিতরে জানি ঘটনাটা কি, কিন্তু বিষয়টা কিন্তু এরকম পর্যায়েও নাই। তাহলে এই জায়গা কিন্তু একটা ধোঁয়াশা আছে। এই ধোঁয়াশা রেখে আমরা বাংলাদেশে একটা জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। আরেকটা ব্যাপার রয়েছে, সেটা ভাই বলেছেন যে যোগসাজশ যদি কোনো মহল থাকে তাহলে সেই মহলকে চিহ্নিত করা উচিত, তাদেরকে ছাড় না দেওয়া উচিত। আমরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং তার দোসরদের কি চেয়েছি, আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছি, নির্বাচন থেকে তাদেরকে আমরা বলেছি যে যাদের কারণে বাংলাদেশের গণতন্ত্র ব্যাহত হয়েছে, যাদের সমর্থনে হয়েছে, যারা মানে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়েছে, তাদেরকে বাদ দিয়েই 3টা টার্ম নির্বাচন হোক না। যারা 3 টার্ম আমাদের জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে 3 টার্ম মাইনাস করে দেন। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমরা আমাদের জাতীয় বা হীনস্বার্থ বা দলীয় স্বার্থের কারণে আমরা সেগুলোকে রিসিভ করতে পারি না। এই জায়গায় কিন্তু ষড়যন্ত্রগুলোকে কেউ মানে ক্লিয়ার করতেছেন না। তবে আমি মনে করি যে যত বাধাই হোক, যত বিপত্তিই হোক, যত বিপর্যয় হোক, বাংলাদেশের সামনে আগামী দিনে একটি জাতীয় ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য খুবই প্রয়োজন। জাতি হিসেবে আমাদের মাথা তুলে দাঁড়ানোর জন্য খুব প্রয়োজন, ডেমোক্রেসিকে সাস্টেইন করানোর জন্য খুব প্রয়োজন। জি, অবশ্যই নির্বাচনের বিকল্প নেই। আমি সায়ন্ত ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমাকে একটি বিরতি দিতে হচ্ছে। বিরতির পর সায়ন্ত ভাইয়ের কাছে যে প্রশ্নটি আমার জানতে বলছিলেন যে সংস্কার, বিচার, কিন্তু আরেকটি বিষয় আমরা দেখছি সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজকেও আমরা দেখেছি খুলনায় আদালতের সামনে দুজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং আরেকটি ঘটনা দেখলাম, সেটি অবশ্য অরাজনৈতিক বা রাজনৈতিক যায় না, জমি জমা নিয়ে কুড়িগ্রামে 3 জনকে হত্যা করা হয়েছে। আমি সেই বিষয়ে আসবো, তার আগে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। সায়ন্ত ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, নির্বাচনের জন্য যে নিরাপত্তা দরকার পরিস্থিতি বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথা হচ্ছে, সেই বিষয়ে কি আসলে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন? এইটা দুঃখজনক যে এই সরকার খুনিদের প্রতি, সন্ত্রাসীদের প্রতি কোনো রকম কঠোর বার্তা দিতে ব্যর্থ হয়েছে। একজন খুনি বা সন্ত্রাসী কখন খুন করতে বা সন্ত্রাসী কার্যক্রম করতে সাহস পায়, যখন সে দেখে যে নির্বিঘ্নে গুলি চালিয়ে সে চলে যেতে পারবে হত্যা করে, এবং তাকে এর মধ্যেই তাকে অ্যারেস্ট হওয়ার ঝুঁকিটাও খুব বেশি থাকবে না। ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার ঝুঁকিটা খুব বেশি তাড়িত করে না। কারো সামনে যদি এই থ্রেট থাকতো যে সে গুলি করে বা কাউকে কোনোভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করতে এলে সে পার পাবে না, সে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকবে, অথবা সে
এখান থেকে কোনোভাবে যেতে পারলেও গ্রেফতার হয়ে যাবে, বিচারের মুখোমুখি হবে, তখন কিছুটা হলেও ভাবে। এই অবস্থায় যোগ হয়েছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই সরকার 1.5 বছর সময় পেলেও আমরা 1.5 বছরের মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে খুব জোরালো কোনো পদক্ষেপ আমরা দেখিনি, বা আমরা এমন কোনো পরিসংখ্যান জানি না যে আওয়ামী লীগের 16-17 বছর আমলে তাদের গুন্ডা পান্ডাদের হাতে, রাজনৈতিক নেতাকর্মীদের হাতে যে পরিমাণ অবৈধ অস্ত্র ছিল তার সিকিয়ানাও উদ্ধার করতে পেরেছে। আমি এই কথাটি প্রায়ই বলি যে আওয়ামী লীগের আমলে আপনি বাংলাদেশের এমন কোনো জেলা বা উপজেলা দেখাতে পারবেন না যেখানে আওয়ামী লীগ আভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে গুলি করেনি। তার ভিডিও বা ছবি আপনি পাবেন, তার কোনো ভার্চুয়াল মিডিয়ায় না কোথাও তার আপনি আলামত পাবেন। বাংলাদেশের সমস্ত জায়গায় এই দস্যুবৃত্তি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই যে অবৈধ অস্ত্র, সে অস্ত্র কোথায় গেল? কয়েক হাজার নেতাকর্মী পালিয়ে গেছে, তারা বর্ডার ক্রস করে অবৈধভাবে নিজেদের যাদের দাসত্ব করত সেই প্রভুর দেশে চলে গেছে, কিন্তু প্রভুরা তাদের ভৃত্যদের অস্ত্র হাতে অ্যালাউ করে না। তারা ভৃত্যকে নেয়, খালি হাতে নেয়। নিশ্চয়ই অস্ত্রগুলি বর্ডার ক্রস করে অবৈধ অস্ত্র নিয়ে যেতে পারেনি। তাহলে সেই অস্ত্রগুলি কোথায় রেখে গেছে, কার কাছে রেখে গেছে? নিশ্চয়ই কোনো সুবোধ বালকের হাতে রেখে যায়নি। যাদের হাতে রেখে গেছে তারাও সুযোগের অপেক্ষায় আছে, তারা তার ব্যবহার করবে। তারা বিভিন্ন জায়গায় এটা দিন নাশকতায় ওই অস্ত্র ব্যবহারে উস্কানি দিবে, সুযোগ দিবে, নিজেরা করবে। এখন সেই অস্ত্রগুলি এখন ব্যবহৃত হচ্ছে এই সন্ত্রাসী কার্যক্রমে। কিন্তু সরকারের তরফ থেকে যদি খুব জোরালোভাবে এই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলতো, অস্ত্র উদ্ধার হতো, সন্ত্রাসীদের যদি দাবরানির উপরে রাখতো, তাহলে এটা আমার মনে হয় সরকার শুরু থেকেই খুব নিজেরা যে দুর্বল এটা তারা মেনে নিয়েছে। তাদের এই রাজনৈতিক শক্তি এই দিকে ধাক্কা দেয়, ওই দিকে যায়, ওরা আবার ওই দিক থেকে একটা ধাক্কা দেয় এবং সবার ধাক্কা খেয়ে আবার সবাই নিয়ে আবার একটু বসে, আসেন আলোচনা করি। রাজনৈতিক শক্তিগুলো এদেরকে কি মনে হয় এক এক সময় এক এক শক্তি এক এক রাজনৈতিক দল ওন করে, একবারে সবাই ওন করছে না। আবার কখনো কখনো হচ্ছে কেউই ওন করে না, প্রত্যেকেই বলে যে এ ওর দালাল, ও ওর দালাল, এই বা এর পারপাস সার্ভ করছে। যে আমাদের পক্ষ থেকে বলছে এই উপদেষ্টাদের ভিডিও অডিও তাদের হাতে আছে, তারা ফাঁস করে দিবে কথা মতো না চললে। বিএনপি বলছে এইখানে অমুক অমুক দলের প্রতিনিধি আছে, তাদের বের করতে হবে। এনসিপি আবার বলছে এদের। হ্যাঁ, সেই রকম ভাবে রাজনৈতিক শক্তিগুলো, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই একভাবে এই সরকারকে ওন করে নাই, একই সময়ে সাপোর্টও করেনি। ফলে সরকার রাজনৈতিক শক্তির সমর্থনটা ওইভাবে পাচ্ছে না। প্রশাসনে যারা আছে বেশিরভাগই ওই ফ্যাসিবাদে আমলে রিক্রুট করা, প্রমোশন পাওয়া এবং তাদের ওরাই রয়ে গেছে। কিছু জায়গায় চুক্তিভিত্তিক বা মানে আপনি ডাবল প্রমোশন দিয়ে নানানভাবে এসে আপনি পদে দিয়েছেন, কিন্তু গোটা প্রশাসন নিয়ন্ত্রণ করবার জন্য যে ফোর্স, সেই ফোর্সটাও গণ অভ্যুত্থানের পক্ষের হয়ে ওঠেনি। তাদের মধ্যে ব্যাপক সংখ্যক এখনও ওই ফ্যাসিবাদের গোষ্ঠী, তাদের পরীক্ষিত 17টা 18টা 20টা 25টা পয়েন্টে যাচাই বাছাই করে এক একজনরে চাকরিতে নেওয়া হতো, প্রমোশন দেওয়া হতো। সেই লোকগুলোর মধ্যে সবাই তো বহাল আছে প্রায়। আপনি সুষ্ঠু নির্বাচন করবেন, ফলে এই প্রশাসনকে তারা কন্ট্রোলে আনতে পারেনি, এই যে রাজনৈতিক শক্তি তাদেরকেও আনতে পারেনি। বরং আমি বলছি কিছু সমস্যা আছে, কিছু সমস্যা থাকার পরেও যত দিন যাবে তত তারা আরও দুর্বল হবে, যত দিন যাবে তত তারা আরও বিশৃঙ্খল হবে, তাদের কনফিডেন্স আরও কমে যাবে। এই নির্বাচনটাই যদি 6 মাস আগে হতো তাহলে এই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই বিভেদ আসতো না ততদিনে। এই নির্বাচনটাই 6 মাস আগে হলে প্রশাসনের লোকরা বা আওয়ামী লীগের লোকরা নিজেকে গুছিয়ে উঠতে পারতো না, প্ল্যান করে উঠতে পারতো না। তার আগে নির্বাচন হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যেত। ফলে নির্বাচন যত দীর্ঘায়িত হয়েছে তত ক্ষতি হয়েছে, দেশের বিনিয়োগে ক্ষতি হয়েছে, আইন শৃঙ্খলার ক্ষতি হয়েছে, অর্থনীতির ক্ষতি হয়েছে, গণতন্ত্রের ক্ষতি হয়েছে, এমনকি মানবাধিকারেরও কোনো উপকার হয়নি। আওয়ামী লীগ আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে রিপোর্ট হতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে, এখন ওই রকম রিপোর্ট হচ্ছে। তখন আওয়ামী লীগ যে বয়ান দিত মানবাধিকারের রিপোর্ট নিয়ে, এখনকার সরকার সেই একই রকমের বয়ান দিচ্ছে। অথচ এই সরকারের মধ্যে মানবাধিকার কর্মী, লিডার, মানবাধিকার লিডার, হিউম্যান রাইটস লিডার এদের সরকারি উপদেষ্টা আছে। ফলে
এরা খেই হারিয়ে ফেলেছে, নিজেরা দুর্বল, নিজেদের কনফিডেন্স লেভেল কমে গেছে, সেই কারণে তারা পারছে না, তাদের কেউ পাত্তা দিচ্ছে না। না পাত্তা দিচ্ছে সন্ত্রাসীরা, না পাত্তা দিচ্ছে প্রশাসন, না পাত্তা দিচ্ছে রাজনৈতিক শক্তি। একটা সরকারের যখন বিশ্বাসযোগ্যতা এমন লেভেলে আসে যে লটারির মাধ্যমে এসপিডিসি পদায়ন করতে হয়, আরে আপনাকে বিশ্বাস করে না, 2 আনা বিশ্বাস করে না যে লটারি করে আপনাকে দিতে হচ্ছে। দাবি ছিল যে জামাতের পক্ষ থেকে দাবি থাকলেই ওনাদের এটা করতে হলো কেন? কারণ নিজেদের বিশ্বাসযোগ্যতা ওই পর্যায়ে নামিয়ে এনেছে যে তাদেরকে কেউ আর বিশ্বাস করতে চায় না যে তারা নিরপেক্ষভাবে এইভাবে প্রশাসনে যোগ্য লোকদের পদায়ন করতে পারে। লটারির মাধ্যমে একটা দেশ চলে, একটা প্রশাসন চলে, একটা নির্বাচন চলে লটারির মাধ্যমে। তাইলে এত গ্যাঞ্জাম, টাকা খরচ, এত কিছু দরকার কি? লটারি করে জামায়াত, বিএনপি, এনসিপি যারা যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে ভাগবটারি করে লটারি করে টেনে টেনে এমপি বানিয়ে ছেড়ে দিয়ে চলে যান। লটারি নির্ভর দেশ এটা। শান্ত ভাই, আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি ডক্টর আব্দুল মান্নানের কাছে আসতে চাই। মান্নান ভাই, লটারি তো অনেক কথা হলো, আর এই পরিস্থিতিতে আসলে সুষ্ঠু নির্বাচন কতখানি আসলে সম্ভব? দেখেন, আমরা আমাদের জামায়াত ইসলামী এবং সমমনা 8 দল আমরা যারা একসাথে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের পক্ষ থেকে কিন্তু 3 দফা, 5 দফা, 4 দফা এভাবে করে আমরা মানে কর্মসূচি দিয়ে আমরা আমাদের অবস্থানগুলো তুলে ধরছি। তার ভিতরে একটা বড় জায়গা ছিল লেভেল প্লেইং ফিল্ড এবং এই যে অস্ত্র উদ্ধার করে নির্বাচনী পরিবেশ তৈরি করা। 5ই আগস্টের সময় যে পরিমাণ অস্ত্র বাংলাদেশের বিভিন্ন থানা এবং বিভিন্ন বাহিনীর হাত থেকে কি হয়েছে, মানে চলে গিয়েছে, লুট হয়েছে, সেটা কতটুকু গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার উদ্ধার করতে পেরেছে এটা আমাদের মানে বোধগম্য নয়। মানে এটা খুবই কম। এবং আপনি দেখছেন যে আজকে 8 দলের সমাবেশ, জেল থেকে যারা অনেকে পালিয়ে গিয়েছিলেন তাদেরও কিন্তু সবাইকে ধরা যায়। হ্যাঁ, সবাইকে ধরা যায় নাই। তার মানে বর্ডার যদি খুলে দেওয়া হয় কেমনে ধরবেন? দেশের ভিতরে থাকলেই নাই ধরা যায়। তো প্রতিবেশীরা যখন বর্ডার খুলে দেয়, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আপনি তাকে কিভাবে ধরবেন? এদেশের মানুষগুলোকে ধরে নিয়ে তো কাউকে আয়নাঘরে রাখা হয়েছে, আর কাউকে বর্ডার ক্রস করে নিয়ে যাওয়া হয়েছে। তার বড় প্রমাণ হচ্ছেন সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবকে তো ইন্ডিয়ায় পাওয়া গিয়েছে, এবং ভাগ্য ভালো ওনার যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে অনেক রেসপেক্ট করেছে পাওয়ার পরে, যদিও সেই সময় ফেরত দেন নাই, হয়তো ওনার নিরাপত্তা আদার্স কিছু চিন্তা করে। কিন্তু উনি কিভাবে গিয়েছেন, কিভাবে থাকলেন এবং পরিস্থিতি কি ছিল, এইগুলো কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে দেশের জনগণকে কি করা হয় না। যাই হোক, আমি ওটা নিয়ে আলোচনা করতে চাই না। তার মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, মূলত একটা ফ্যাসিজমের রাজত্ব ছিল। সেই জায়গায় এসে যে একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার যে জায়গাটা, সেই জায়গায় আমরা নাই। কারণ কি, সে জায়গার বড় প্রবলেম হচ্ছে যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় থানাতে, তখন আমার দলীয় নেতাকর্মীরা এসে আমাকে থানার থেকে নিয়ে যায়। ওসি সাহেব মানে চেয়ে চেয়ে দেখেন, ওনার কিছু করার থাকে না। আপনি যেভাবেই বলেন না কেন, বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কয়েকটা বাহিনী কি ছিল, কাজ করেছে। সেই বাহিনীগুলোর ভিতরে পুলিশ, র্যাব, তাদের একটা বড় ভূমিকা ছিল। এবং সেনাবাহিনীর ভিতর থেকে কিছু যারা ছিলেন তারা বিভিন্ন বাহিনীতে এসেছিলেন, এসে সেখানে এসে ক্রাইম করেছেন, যাদের বিচার হচ্ছে। তো এই জায়গায় এসে যে অস্ত্র উদ্ধারের যে বিষয়টা, সেটা কিন্তু থমকে গিয়েছে। আজকে খুলনায় গুলি হয়েছে, ঢাকা কোর্টেও তো গুলি হয়েছে এবং হত্যা হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি সব আমলেই কিন্তু এরকম হয়েছে, সব সরকারের আমলেই কিন্তু এরকম হয়। কিন্তু নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি করা দরকার, সেটা কিন্তু এটা হয় না। আপনি কুড়িগ্রামের কথা বলেছেন, সব সরকারের আমল হয় ঠিক আছে, কিন্তু আমরা কোন সরকারের আমলে এই বিষয়টিকে আমরা কোনোটাই আমরা সমর্থন করি না। আপনি কুড়িগ্রামের কথা বলছেন, খুলনার কথা বলছেন, কিন্তু আপনি পাবনার কথা ভুলে গিয়েছেন। পাবনার আমাদের প্রার্থী যিনি আবু তালেব মণ্ডল, তার গাড়িতে গুলি করা হয়েছে। এই যে মানে পুরো মোটরসাইকেলগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং ঘোষণা দেয়া আগে থেকেই, অনেক আগে থেকেই ঘোষণা দেয়া যে এখানে পারলে জিহ্বা কেটে ফেলবো। তো এরা আবার নমিনেশনও পায়, দুর্ভাগ্যজনক আমাদের জাতির জন্য। এবং আমরা নির্বাচনের আগেই যদি এরকম হয়, নির্বাচন শুরু হলে কি অন্তর্বর্তীকালীন সরকার কি ব্যবস্থা নিয়েছে,
সে ব্যবস্থা তো নিতে পারে নাই। মানে তফসিল ঘোষণা হওয়ার পরে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি হতেও পারে যে আমার জনসমর্থন নাই, আমরা চাঁদাবাজি করেছি, দখলবাজি করেছি, অস্ত্রবাজি করেছি, মামলা বাণিজ্য করেছি, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে ঠিক আছে সব মামলা উঠায় নেবো যেগুলো এরকম হয়েছে। তাহলে মানে এই বাণিজ্যের জায়গা শেষ হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি কি করেন যে এটা উঠাই নেওয়ার দিয়ে অভয় দেন যে আপনাদের গায়ে ফুলের টোকা লাগবে না, আমরা এগুলো দেখব, তাহলে তফসিল ঘোষণার পরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আর আমি মনে করি যে আভ্যন্তরীণ কোন্দলে, একটা দলের আভ্যন্তরীণ কোন্দলে শতাধিক মানুষের মৃত্যু এই 1-1.5 বছরে, তাহলে যারা নিজেদের দলীয় লোককে হত্যা করতে পারে তারা নির্বাচনের সময় যদি আইন শৃঙ্খলা যদি স্ট্রং না হয় তাহলে অন্য দলের লোকদেরকে হত্যা করবে, এটা তো খুব বাধা নেই। এবং আমাদের কাছে এরকমও খবর আছে যে সমস্ত জায়গায় অনেকেই মানে যারা সন্ত্রাসী আছে এবং চিহ্নিত লোক আছে তাদেরকে শেল্টার দিয়ে রাখা হচ্ছে যে আগামী নির্বাচনে তাদেরকে দিয়েই বৈতরণী পার করার চেষ্টা করা হবে। তবে বাংলাদেশের মানুষ এইটা আর নিবে না। বাংলাদেশের মানুষ যেহেতু জীবন দিতে শিখেছে, নতুন প্রজন্ম যাদেরকে আমরা বলতাম যে এরা হচ্ছে ওই ব্রয়লার মুরগির মতন, কিন্তু তারাই আমাদেরকে পথ দেখিয়েছে, তারাই আমাদেরকে উদ্ধার করেছে। তারা প্রয়োজনে জীবন দেবে, কিন্তু কোনো সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যম দিয়ে আমাদের গণতন্ত্রকে ব্যাহত হতে দেবে না। আরেকটা আমাদের মানে ভালো দিক আছে, সেটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদেরকে যদি ব্যাপকভাবে ডিপ্লয় করা যায় এবং প্রতিটা কেন্দ্রে এটা দেয়া যায় এবং সিসি ক্যামেরা দেয়া যায় এবং অন্যান্য যে সমস্ত সুপারিশ আছে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার আছে নির্বাচনের সাথে তাদের, এগুলোকে যদি কাজ করা যায় এবং জনগণকে যদি নির্ভয় দেয়া যায় তাহলে এই ছোটোখাটো কিছু বা বিচ্ছিন্ন কিছু হত্যাকাণ্ডকে আরও যদি কমিয়ে নিয়ে আসা যায় এবং কুইক যদি আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেটা আমাদের জন্য পজিটিভ হবে। তবে নেগেটিভ একটা জায়গা হচ্ছে ইতিমধ্যেই অনেক হত্যা মামলার আসামি, অনেক মানে অকারেন্স করা লোকদেরকে জামিন দিয়ে নিয়ে এসে মানে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় দেখা যাচ্ছে। এটা জাতির জন্য ভালো না। আপনার কাছে আমি আবারও আসবো ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। সায়ন্ত ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর আব্দুল মান্নানের কথা, যে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা তিনি কয়েকবার বলেছেন, একাধিকবার বলেছেন। আসলে কি আসলে এই তর্কেটা আজকে যাওয়ার মতো পরিবেশ না, এখন যেতে চাচ্ছিলাম না, কিন্তু জামায়াত ইসলামের নেতাদের ঘুরে ফিরে কিছু কথা না বললে তাদের এখন পেটের ভাত হজম হয় না, এরকম দেখলেই বোঝা যায়, প্রসঙ্গ ছাড়াই নিয়ে আসে। আপনি বিএনপির তো দোষ ধরবার মতো অনেক দোষ আছে, সেগুলো নিয়ে বলতেই পারেন চাইলে, কিন্তু আওয়ামী লীগরা আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো এই প্রসঙ্গটাকে যখনই আনেন তখন হচ্ছে গিয়ে, আমি এই কথাটা আগে ওই আওয়ামী লীগ ফ্যাসিবাদের কালে আওয়ামী লীগের নেতাদের বলতাম যে জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা যখন বা আপনারা যখন একটা গালি দেন, প্রকারান্তরে আপনারা শেখ মুজিবের জন্য 2টা গালি ইনভাইট করেন। আপনারা ইচ্ছা করে চান যে শেখ মুজিবের জন্য গালি বরাদ্দ হোক, কারণ যখনই আপনি জিয়াউর রহমানকে নিয়ে অন্যায়ভাবে একটা গালি দেন তখন জিয়াউর রহমানের ফলোয়াররা আপনাকে গালি দেওয়ার মন ভরাবে না, আপনার পীরকে তখন 3টা গালি দিবে, শেখ মুজিবকে। এইভাবে আপনারা নিজেরাই পচাচ্ছেন। ঠিক জামায়াত ইসলাম এই আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় এই সখ্যতার বিষয়টা সামনে না আনলেও কিন্তু পারে। যখনই তারা এটা আনে তখনই এই প্রশ্নটা আসে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বলে থাকেন যে 18 বছর 17 বছর ওরা আমাদের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, গাড়ি পোড়ানোর, সিটি কর্পোরেশনের গাড়ি পোড়ানোর মামলায় পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে ঘুরিয়েছে, উনি বলছে যদি আওয়ামী লীগের কারো নামে এরকম মিথ্যা মামলা হয়ে থাকে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। আরও একটা বিষয় আছে, সেটা হলো গণঅভ্যুত্থানের পরে
সারা দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে মামলাগুলো বিএনপি দিয়েছে, মামলা জামায়াত ইসলাম দেয় নাই। কারণ জামায়াত ইসলাম কেন দেয় নাই? কারণ তারা তো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে আশ্রয় প্রশ্রয় নিয়েছিল, তাদের নেতারা তো আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে চলেছে, তাদের ছাত্র নেতারা তো ছাত্রলীগের পদ নিয়ে চলেছে, পরে ডাকসু বা বিভিন্ন জায়গায় ইলেকশন করার সময় নিজের দলের পরিচয় ব্যবহার করে ইলেকশনটা পর্যন্ত করার এই সততা দেখায়নি, তারা অন্য নামে প্যানেল দিয়ে নির্বাচন করেছে। এখন নির্বাচনের সময় তারা আবার জামাত হয়ে যাচ্ছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই যে তাদের অপকৌশল, এগুলো তো পুরনো কৌশল। সব জায়গায় সারা দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সমস্ত মামলাগুলোতে বাদী হয়েছে বিএনপি। এখানে তো জামায়াত তো কোনো ফ্যাক্টরি না, দুধবাত, তারা কিছুতেই নাই। আওয়ামী লীগের বিপক্ষেও নাই, পক্ষে আছে। পক্ষে কি আছে? ওই যে আগে মিলেমিশে ছিল, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আজকে আবার বলছে যে আপনাদের নামে মামলা তো আমরা দেই নাই, মামলা দিয়েছে সব বিএনপি। আপনার বিএনপি ক্ষমতায় আসলে তো ওই মামলায় আপনাদের দৌড়ের উপরে রাখবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা ক্ষমতায় আসলে আপনাদের কোনো ভয় নাই, আমাদেরকে ভোট দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না। এই প্রচারণা জামাত চালাতে পারছে, এই প্রচারণা তো বিএনপির চালানোর সুযোগই নাই, সেই মুখই নাই। কারণ মামলাগুলোর বাদী তারা। বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদ গোষ্ঠী যখন নামে, তাদেরকে যে প্রতিহত করবার জন্য রাস্তায় যে ওরা মিছিল নিয়ে নামাইলে যে তাদেরকে ধাওয়া দেওয়া, এই কাজটা কারা করে? মূলত বিএনপি করে এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা করে। জামাত কোথায় সেখানে? জামাতের সঙ্গে আওয়ামী লীগের এক ঐতিহাসিক লেনদেনের সম্পর্ক। 1986 সালে এরশাদের অধীনে যখন জাতীয় বেইমান হবে নির্বাচনে গেলে ঘোষণা দিয়েছিল, লালদিঘির ময়দানে হাসিনা 2 দিনের মধ্যে ইলেকশনে যাওয়ার ঘোষণা দিয়েছিল, সেইখানে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে এক সুরে নির্বাচনে এরশাদকে বৈধতা দিতে নির্বাচনে গিয়েছিল কে? এই জামায়াত ইসলামী। 1995-96 সালে শেখ হাসিনা যদি তখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন তুলে সংসদ থেকে রিজাইন করে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে জামায়াত ইসলাম তখন মাঠে না নামে, তাহলে 96-তে তত্ত্বাবধায়ক আসার পরও যে নির্বাচন, সেখানেও যদি জামায়াত শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে ওই 2-3 সিট পাওয়ার ঝুঁকিটা না নিত, তাহলে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় আসে না, শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জ হয়, উনি নেতৃত্বে থাকে না, এই আওয়ামী লীগ টিকে না। আওয়ামী লীগ পরবর্তীতে দেশের যত অনাচার করেছে সমস্ত অনাচারের পরোক্ষ দায় হচ্ছে এই জামায়াত ইসলামের। পরবর্তীতে 1/11-এর সময় তাদের ভূমিকা দেখেন। 14 সালের নির্বাচনের প্রশ্নে বিএনপি কিন্তু নির্বাচনে যাওয়ার ব্যাপারে আলোচনায় ছিল যে যেতেও পারে। জামায়াত ইসলামের নেতাদের ফাঁসি হয়েছে বলে তারা ওই নির্বাচনে কিছুতেই যাবে না, তাদের প্রতি রেসপেক্ট দেখায় বিএনপি তখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় যে আমরা জোটে আছি, একমতে আছি, একসঙ্গে থাকব। সেই জামায়াত ইসলাম প্রতিবার সুযোগ পেলেই উল্টা সুর ধরে। যেই জামায়াত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ ছিল, রাজনীতি করার সুযোগ পেত না, জিয়াউর রহমানই তাদেরকে সুযোগ দিয়েছিলেন যে বাংলাদেশটা সবার হোক, বাংলাদেশ যেন বিভাজিতভাবে না আগায়। কিন্তু জামায়াত ইসলাম চান্স পেলেই তারা কোথায় কোথায় যেন কোত্থেকে কি আবিষ্কার করে এবং আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ আনে জামায়াত বিএনপির বিরুদ্ধে। তাহলে তাদের নেতারা, পদধারী নেতারা বিশ্ববিদ্যালয় থেকেছে কি করে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে কি করে? এখন এই নির্বাচনে এই তারা ভোট নিয়ে তারা ছাত্রলীগের ভোট পায়, তারা এলাকায় এলাকায় গিয়ে আওয়ামী লীগকে বলে যে আমাদের ভোট দিবেন, আমরা মামলা দিই নাই। মামলা বিএনপি দিয়েছে সত্য, সেই মামলায় কিছু ভুল হয়েছে এটাও সত্য, এবং ওই ভুল শুধরে নেওয়ার ঘোষণা যদি বিএনপি মহাসচিব দিয়ে থাকেন, আমি মনে করি অত্যন্ত ভালো ঘোষণা দিয়েছেন যে যারা নিরপরাধ, সে শুধু আওয়ামী লীগকে সমর্থন করবার জন্য তো মামলার আসামি থাকতে পারে না। গণঅভ্যুত্থানের পরে ফ্লোতে অনেক মামলা হয়েছে, সেটা তো দেখতে হবে। শেষ করব, আমার হাতে একেবারেই সময় নেই। আমি ডক্টর আব্দুল মান্নানকে দিয়ে শেষ করতে চাই, খুব সংক্ষেপে যদি আপনি এ বিষয়ে কিছু বলতে চান। আমি শান্ত ভাই তো অনেক ক্রেজি অবস্থায় চলে গেছেন। আমি বলতে চাই আমরা অনেক মামলা দিয়েছি, যারা ক্ষতিগ্রস্ত, প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারা আমরা মামলা দিয়েছি এবং তারা আমরা অভিযোগ দিয়েছি তাদের যারা ক্ষতিগ্রস্ত আমাদের দলীয় নেতাকর্মী, তাদেরকে মামলা করতে দলীয়ভাবে সহযোগিতাও করা হয়েছে। কাজেই এটা আমরা করি নাই। আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমরা মামলার নামে বাণিজ্য করি নাই। আপনাদের আইনজীবীও তো আওয়ামী লীগের পক্ষে মামলা পরিচালনা করেছে, বিএনপি বাণিজ্য করছে, সবাই করেছে, ওনারা ব্যাপকভাবে ওনাদের আইনজীবীরা আওয়ামী লীগের পক্ষের আইনজীবী ছিল আদালতে। ভোটের রাজনীতিতে আপনার হত্যা মামলায় পর্যন্ত আসামিদের পক্ষের আইনজীবী হয়। শোনেন, আপনাদের আইনজীবীরা যায় না, এগুলো কেন বলেন?
আপনাদের বের করেন। আইনজীবীরা available যাচ্ছে, বের করেন না। available যাচ্ছে। একটা কে আবরার কার হত্যার মতো পক্ষে? আলোচিত হত্যা হ্যাঁ। মামলায় তার খুনির পক্ষে দাঁড়াতে পারে আবরার যেই দল। হত্যা মামলায় যিনি বুঝেন তাদের ব্যক্তিগতভাবে position। গিয়েছেন, তাকে দৃষ্টি আকর্ষণ করার পরে তিনি কিন্তু এখান থেকে সরে গিয়েছেন। হাইকোর্টের So that- শেষ হওয়ার পরে। so that- হাইকোর্টের না, অংশ না। শেষ হয়ে মধু এটা- খাওয়া এটা- শেষ, এটা- তারপরে সরে এটা গেছে। শোনেন, আপনার সময় তো আমি বলি নাই, আপনি আমাকে বলতে দিন। ঠিক আছে। আওয়ামী নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে শত শত কোটি টাকার বাণিজ্য করে দেশের বর্ডার ক্রস করতে সাহায্য করেছে কারা? জাতির সামনে ভিডিও সহ প্রকাশ করা হবে প্রয়োজনে নির্বাচনের আগে। একবারে আমরা যে মানে এখানে করে আছি, বিষয়টা এরকম না যে আমরা কিছু জানি না বুঝি না, আমরা এদেশের নাগরিক। বিএনপি জামাতের সমর্থন ছাড়া একবারও বাংলাদেশের ক্ষমতায় আসে নাই বিএনপি, এটা বোঝা উচিত। এবং উইদাউট কন্ডিশন আমরা বিএনপিকে সমর্থন করেছি। কাজে এগুলো নিয়ে আলোচনা এবার করার তো দরকার নেই। 14 সালের কথা বলছেন, বিএনপিকে সমর্থন দিচ্ছে না। 14 সালের কথা বলছেন, 14 সালের অবরোধটা যদি উইডো না হতো, 14 সালে যদি অবরোধ এবং হাসিনার ছলনায় যদি বিএনপি পা না দিত, তাহলে অবশ্যই মানে উইদিন শর্ট টাইম একবারে যেরকম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ ভেঙে দিয়েছিল, ওইভাবে তারা ভেঙে দিয়ে তারা মানে চলে যেতে বাধ্য হতো। মাননীয় কিন্তু বিএনপি তাহলে সেখান থেকে- ক্ষমতায় কি এবার আসতে পারছে না? আমরা বিএনপি আসবে কি জামাত আসবে কি অন্য কেউ আসবে, সেটা জনগণের ভোটেই নির্ধারিত হবে। আপনি এখন বলছেন যে জামায়াতের সমর্থনে আপনি কি আগেই চাইবেন, নির্বাচনের আগেই চাইবেন যে অমুক ক্ষমতায় চলে গেছে? না, ওই যে- যদি ক্ষমতায় আপনি বলছিলেন যে ক্ষমতায় ছাড়া যাওয়াটা জামায়াতের যদি- সমর্থন ছাড়া বিএনপি ক্ষমতায় আসেনি। ক্ষমতায় যাওয়াটা যদি এত ইজি হতো, তাহলে ওনাদের নেতা অনেক আগেই চলে আসতেন, যেটা আপনার প্রসঙ্গ আজকের হেডলাইন। জি, আমাকে শেষ করব। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।